প্রচুর আলোচনা পর্যালোচনা হচ্ছে তথাকথিত রাষ্ট্রপতি আওয়ামী লীগের চুপ্পুকে দিয়ে বিএনপি লিখিত ভাষণ পড়ানো, এটা নিয়ে ওয়াকআউট করা বিরোধী দলের নেতাকর্মীদের স্লোগান এবং সবকিছু মিলিয়ে এগুলো বেশ ইতিমধ্যে গণমাধ্যমে চলে আসছে। আমি একটা ভিন্ন বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে রাষ্ট্র হিসাবে, জাতি হিসাবে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা থাকেন, বসেন, দায়িত্ব নেন অথবা দায়িত্ব পান, এই মানুষগুলো আসলে কি পরিমাণ ইনডিগনিফাইড, মানে ব্যক্তিত্বহীন, মানে মেরুদণ্ডহীন, বোনলেস, স্পাইনলেস। এর একটা ক্লাসিক্যাল এক্সাম্পল এবং শোকেস আজকে হয়েছে পার্লামেন্টে এই সোকল প্রেসিডেন্ট চুপ্পুকে নিয়ে। এবং চুপ্পুকে নিয়ে এর আগে আমি বলেছি, চুপ্পু তো ছাত্রলীগের রাজনীতি করত শেখ মুজিবের সময়, আগে পরে, এবং শেখ মুজিব যখন ক্ষমতায় তখন সে ওই ডিলারশিপ নিয়েছিল, রেশনের দুধ বিক্রির ডিলারশিপ, এবং সেখানে সে প্রচুর চুরিচামারি করে, ঘাপলা করে, তাকে তখন জেলে যেতে হয়েছিল। এবং জাসদের একজন নেতা যিনি অন্য একটা খুনের মামলায়, ওইখানে একটা মিথ্যা মামলায় উনি জেলে ছিলেন পাবনাতে, একই সাথে চুপ্পুর সাথে জেল খেটেছে, সেই লোক আমাকে বলেছে আর কি, যে রেশনের দুধ চুরি করার একটা মামলায় এই চুপ্পু তখন জেল খেটেছে। তারপরে তো আপনার বহুবার ফেলটেল করে টোরে, ডিগ্রি ল ট করে টোরে 80-র দশকের শুরুর দিকে সম্ভবত জাজ হয়েছে, এবং তার যারা সমসাময়িক যারা জাজ ছিলেন, সে খুবই দুর্নীতিবাজ বিচারক হিসাবে পরিচিত ছিলেন তার চারপাশে। এরপরে তো আবার দুদকের কমিশনার হলেন, তাকে বস্তা ভরে যারা টাকা দিয়ে আসছে তারা আমাকে বলছে যে সে এই লেভেলের একটা দুর্নীতিবাজ মানুষ ছিলেন। এরপরে হচ্ছে বিদেশে সেকেন্ড হোম করেছে, দুবাই, মালয়েশিয়া, এগুলোর মানে ভিডিও, এগুলোর ডকুমেন্টেশন আসছে। হাসিনাকে নিয়ে তার যে তেল দেওয়া মানে ব্যক্তিত্বহীন বক্তব্য, সেগুলো এসছে। তারপরে গণ অভ্যুত্থান হয়ে গেল, তার পদত্যাগ চাইলাম আমরা, বারবার আন্দোলন হয়েছে বিএনপির কারণে, বিএনপির উস্কানি এবং আরও কিছু সামরিক বেসামরিক প্রশাসনের উস্কানির এবং সহযোগিতার কারণে তাকে সরানো যায়নি। তো সেই রকম একটা বাস্তবতায় আজকে একটা নির্বাচন হয়েছে, মোটা দাগে মোটামুটি চুরি চামারি রিগিং হয়ে একটা নির্বাচন হয়েছে, যেটা মোটা দাগে সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে। এবং গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তি এখানে সংসদে অংশগ্রহণ করেছে এবং বিজয়ী হয়েছে। গণ অভ্যুত্থানের বিপক্ষে যারা ছিল, আওয়ামী লীগ, জাতীয় পার্টি তো রাজনৈতিকভাবে শূন্য হয়ে গেছে। তো সেই জায়গাতে আজকে একটা চুপ্পু ক্যারেক্টার শুধু দেখেন আর কি, এবং এই চুপ্পু ক্যারেক্টারটা কিন্তু শুধু রাষ্ট্রপতি আকারে না, আপনি পুরো সমাজের পরতে পরতে দেখবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আওয়ামী লীগ থাকার সময় আওয়ামী লীগের দালালি করেছে, বাটপারি করেছে, চুরিচামারি করছে। বিএনপি ক্ষমতায় আসছে, ওভারনাইট দেখবেন এরা বিএনপি হয়ে যায়। বিএনপির একটা আত্মীয় স্বজন খুঁজে বের করে, ধরেন একসময় বিএনপি ক্ষমতায় ছিল তখন ছাত্র দলের রাজনীতি করছে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে তখন প্রশাসনে দায়িত্ব পালন করতেছে, তখন তার বাড়ি গোপালগঞ্জ, তারপর গোপালগঞ্জের পরিচয়টা বিক্রি করে প্রশাসনে ভালো পদ পদবি পেয়ে গেছে। আবার ঠিক উল্টাটা। তো এই যে চরিত্র, বেনজির ক্যারেক্টার দেখেন, যে প্রচণ্ড একটা নেমোখেম হারাম টাইপের একটা লোক, সে আবার দেখেন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ বনে গেল, ভুয়া চোয়া পিএইচডি করছে জাহাঙ্গীরনগরের এক ক্রিমিনাল প্রফেসরের কাছ থেকে, আরও কয়েকজন করছে এরকম। তো এই যে টোটাল ক্যারেক্টার দেখবেন, ডাক্তারদের মধ্যে আছে, পেশাজীবীদের মধ্যে আছে, এই বিএনপির যারা সম্প্রতি যারা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছে, এমপি, মন্ত্রী, সংসদের বিভিন্ন দায়িত্ব পেয়েছে, এদের বিশাল সংখ্য 1/11-এর সময় এই বিএনপি ভাঙার জন্য দিনরাত কাজ করেছে। উত্তরপাড়া, গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, আওয়ামী লীগ, দিল্লির গোলামি করা, সবকিছু করেছে। দিল্লির অমিত শাহের দরগায় গিয়ে কর্নিশ করা, মাথা নত করে আসা। তারপরে সম্প্রতি ভারতের হাই কমিশনের ইফতার মাহফিলে দেখলাম কি পরিমাণ মন্ত্রী মিনিস্টাররা ওখানে ওই হাজিরা দিতে গিয়েছে। তো এইরকম একটা ব্যক্তিত্বহীন রাজনৈতিক জনগোষ্ঠী কিভাবে এই দেশটার স্বাধীনতা আজাদির জন্য লড়াই করবে, ইনসাফের জন্য লড়াই করবে? এবং এই মানুষগুলোকে আবার পদস্থ করেছে বিএনপির সরকার।
এরপরে দেখেন যে রাজনীতি করে নাই, অর্থনীতি জানে না, ব্যাংকিং এক্সপিরিয়েন্স নাই, এক লোককে ছোটখাটো একটা গার্মেন্টস ব্যবসায়ী, দেউলিয়া, ঋণ খেলাপি, তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানায় দিচ্ছে। তারপরে এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য দেখলাম দৌড়ঝাঁপ করতেছে, যারা আসলে কখনো বিএনপি করে নাই, কিন্তু এখন দেখলাম যে প্রচুর তদবির করতেছে বিভিন্ন জায়গায় জায়গায়। এইরকম টোটাল রাষ্ট্রের জায়গাগুলোতে দেখবেন জামাতের আমিরের একজন অ্যাডভাইজারের কথা সম্প্রতি এক্সপোজড হয়েছে। এই লোক একটা ফটকাবাজ, খুবই তাকে ডিপ্লোম্যাটিক সার্কেলে বিভিন্ন মিটিং টিটিংয়ে আমি দু একবার দেখেছি, খুবই অযোগ্য একটা লোক, অসৎ এবং ফটকাবাজ টাইপের লোক। তাকে যখন জামাতের আমিরের অ্যাডভাইজার করা হয়েছে তখনই কিন্তু অনলাইনে জামাতের যারা শুভাকাঙ্ক্ষীরা ছিল তাকে সতর্ক করেছে, তথ্য প্রমাণ দলিল দিয়ে যে এই লোকটা আওয়ামী লীগের সাথে খুবই ঘনিষ্ঠ একজন ছিল। তো সেই রকম একটা ফটকাবাজ লোক জামাতের আমিরের উপদেষ্টা হয়েছে, মানে আবার ইংল্যান্ডে লেখাপড়া করেছে এই লোকটা। তাহলে কি পরিমাণ ব্যক্তিত্বহীন, বোনলেস লোক। আবার আওয়ামী লীগের সাথে কাজ করেছে, আবার একটা টাইম ইন্টারভিউর সময় জামাতের অ্যাডভাইজার হয়ে গেল, আবার এখন বিএনপির ফরেন মিনিস্ট্রিতে সে চিঠি লেখা, ওখানে পদমর্যাদার পদ চায়। তাহলে কি পরিমাণ, এগুলো হচ্ছে জাস্ট ক্যারেক্টার আর কি। আপনারা যদি দেখেন বাংলাদেশের জাতীয় চরিত্রের মধ্যে এগুলো দেখবেন পরতে পরতে আছে। রাজনীতিবিদরা যেহেতু আপনার অন স্পট বেশি থাকে, ফ্রন্টলাইনে বেশি থাকে, তাদেরকে গণমাধ্যমে বেশি দেখা যায়, তাদের এই পোল্টিবাজিগুলো চোখে পড়ে বেশি। ওই দল করছে, সেই দল করছে, সেই দল করছে, আবার মানে একদম আদর্শ পরিবর্তন করে ভিন্ন দলের রাজনীতি করতেছে শুধুমাত্র এমপি মন্ত্রী হওয়ার জন্য। এই রকম প্রত্যেকটা প্রশাসনের জায়গাতে এই ব্যক্তিত্বহীন, ক্ষমতার কাছাকাছি থাকা, হিসাব নিকাশ বদলে ফেলা সময়ের সাথে সাথে, এই চুপ্পু ক্যারেক্টার। তো চুপ্পু একটা ক্লাসিক্যাল সাইকোপ্যাথিক ক্যারেক্টার বাংলাদেশের, যেটা শুধুমাত্র আজকের দিনের জন্য না, এটা আপনি পুরো সমাজের মধ্যে এটা পাবেন। এবং এই কারণে যেটা হয়েছে যে রাষ্ট্রের ভিতরে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষরা কখন পলিটিক্সে আসে না, রাষ্ট্র গঠন প্রক্রিয়াতে অংশগ্রহণ করে না, করতে পারে না। কারণ তার সম্মান, মর্যাদা, ব্যক্তিত্ব, এই যে যখন তখন মাথা নত করতে না পারা, কর্নিশ করতে না পারা, সেগুলো যেটা করে তাকে ক্ষমতার কাছে আসতে দেয় না। কারণ ক্ষমতার আসে হইলে প্রচুর চাটুকার থাকে, গোলাম তারা পছন্দ করে, দাস প্রকৃতির লোকদেরকে তারা পছন্দ করে। এবং এই পছন্দ প্রক্রিয়াতে যেটা হচ্ছে যে রাষ্ট্র দুর্বল হয়ে যায়, এবং সেটা আমরা বারবার দেখেছি। আজকে দেখেন চুপ্পুকে দিয়ে যে বক্তব্যটা বিএনপি দেওয়া হয়েছে, মানে চুপ্পুর যদি ন্যূনতম ব্যক্তিত্ববোধ থাকতো তাহলে আসলে সে কি করতো? যে সেই লোকটা যে একটা চোর দালাল টাইপের লোক, এবং যে লোকটা হাসিনার আমলে কি বলছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছে, আজকে আবার বাংলাদেশ জিন্দাবাদ বলছে, হাসিনার ফ্যাসিবাদী শাসক টাসক হাবি জাবি সব বলছে, জুলাইয়ের শহীদ, বাংলাদেশের জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক পর্যন্ত বলাইছে এই লোকটাকে দিয়া। তাহলে চিন্তা করে দেখেন এই লোকটার আজকে কি পরিমাণ জিব্বা রুজু করতে হয়েছে বা বাসায় গিয়া, তার জিব্বা তো জমজমের পানি দিয়া, সাবান টাবান আর আলমের 1 নম্বর পচা সাবান দিয়া ব্যাপক ধোয়া পাল্লা করতে হয়েছে। করার পরে অবস্থা কিরকম দেখেন। তাহলে বাংলাদেশের লোকরা কি পরিমাণ, বাংলাদেশের শিক্ষিত সমাজ কি পরিমাণ ব্যক্তিত্বহীন হয়েছে, নির্লজ্জ হয়েছে। তো এই নির্লজ্জ লোকগুলো যখন এমপি হয়, মন্ত্রী হয়, তার দুর্নীতি করতে তো লজ্জা লাগে না, তার চুরি করতে লজ্জা লাগে না, তার টাউটামি বাটপারি করতে লজ্জা লাগে না। এই ব্যক্তিত্বহীন লোক দিয়ে দল বদলানো যায়, দেশের বিরুদ্ধে কাজ করানো যায়, দালালি করা যায়, অন্য দলের হয়ে কাজ করানো যায়। এবং এইটা বাংলাদেশ না, এটা সারা দুনিয়াতে এই সমস্যাগুলো আছে। ট্রাম্প ক্যারেক্টার দেখেন, নেতানিয়াহু ক্যারেক্টার, অথবা ইরানে এই যে আইজিআরসি যেটা বিপ্লবী ইসলামিক বিপ্লবের গার্ড যেটা আছে, এই গার্ডের আল-কুদস কমিটির যিনি প্রধান ছিলেন, জেনারেল সোলাইমানিকে যিনি রিপ্লেস করেছিলেন, তিনি মোসাদের হয়ে কাজ করেছেন। তাহলে এই যে ফেনোমেনাগুলো, বাট এই লেভেলের ব্যক্তিত্বহীন জাতি আমরা দেখি নাই। ইংল্যান্ডে লেখাপড়া করার সময় দেখেছি, যে স্কুলে যখন কাজ করেছি, ছোট ছোট বাচ্চাদের ভিতরে যে ব্যক্তিত্ব ইনগ্রেইন করা হয়, ডিগনিটি বোধ, সম্মানবোধ, মর্যাদাবোধ যেটা ইনগ্রেইন করা হয়, আমাদের ছেলে মেয়েদের মধ্যে এগুলো নাই। এই জন্য দেখবেন ছাত্রলীগ করেছে, পরের দিন এখন ছাত্রদলের কমিটিতে সবাই জায়গা পেয়ে গেছে। একদিন জয় বাংলা করেছে, ছাত্রদলের শিবিরের পোলাপানকে পিটাইছে, তারা এখন ছাত্রদল হয়ে গেছে। আবার ভাইস ভার্সা, ক্ষমতা বদলাইলে তারা আবার আরেক ব্যানারে চলে যায়। এই যে ক্ষমতার পাশাপাশি থাকা, কাছাকাছি থাকা, তো এইটা আমার মনে হয় যে জাতিগতভাবে একটা চিন্তার বিষয়। যে এই যে আজকে যারা শিক্ষা বদলাইতে চাচ্ছেন, মাননীয় শিক্ষামন্ত্রী দেখলাম অনেক মানে
আবেগী কথাবার্তা বললেন, কিন্তু আবার দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার স্কুল কলেজগুলোতে ম্যানেজিং কমিটিতে, তারপরে ব্যবস্থাপনা কমিটিতে কারা থাকবেন, গভর্নিং বডিতে, সেখানে দেখলাম একটা রুল করে গেল বিধিমালা গত আমলে, সেটা হচ্ছে গ্র্যাজুয়েট ছাড়া এখানে থাকতে পারবে না। তো গ্র্যাজুয়েট ছাড়া থাকতে পারবে না মানে হচ্ছে আলটিমেটলি রাজনৈতিক যে ল্যাসপেন্সার গোষ্ঠী আছে বিভিন্ন রাজনৈতিক দলের, অশিক্ষিত ইয়াবা ব্যবসায়ী, চাঁদাবাজ, গুন্ডা, বদমাইশ টাইপের যে লোকগুলো আছে, তারা স্কুলের কমিটিতে থাকতে পারবে না। এখন তাদেরকে পুনর্বাসনের জন্য কি করছে, সেই বিধিমালাটা বদলায় দিল। এবং মাননীয় শিক্ষামন্ত্রীর উপরে, ওনাকে আমি পার্সোনালি বহুদিন থেকে চিনি, আমি খুবই হতাশ হলাম যদি এই ঘটনাটা সত্য হয়ে থাকে, তাহলে এই ধরনের একটা সিদ্ধান্ত নিলেন মানে হচ্ছে যে আলটিমেটলি আপনারা আসলে কি বদলাবেন, কি সংস্কার করবেন। ইতিমধ্যে আপনারা জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তো চুপ্পুর সার্কাসের বাইরেও এই ধরনের লোকদেরকে রাষ্ট্রপতি রাখাটা, এটা রাষ্ট্রের জন্য অসম্মানজনক। তাই আমি বিএনপি সরকারকে আহ্বান জানাবো যে আপনারা এই সংসদ ইমিডিয়েটলি তাকে ইমপিচ করা দরকার, অভিশংসন করা দরকার। কারণ সে হচ্ছে 2018-র রাতের ভোটে যেই অনির্বাচিত রাতের সংসদ হয়েছিল, সেই সংসদের নির্বাচিত প্রেসিডেন্ট। অতএব হাসিনা, ফ্যাসিবাদ, জুলাইয়ের গণ অভ্যুত্থানের প্রত্যেকটা জিনিসের বিপক্ষে এই স্টুজকে ক্ষমতায় রাখার কোনো মানে হয় না। আবার এই স্টুজ নিজে ক্ষমতা ছাড়বে না জেলে যাওয়ার ভয়ে। তো ইদার যদি তাকে বিদেশে সেফ এক্সিট দিতে হয়, সেগুলো চিন্তা করতে পারেন। আপনারা সম্মানিত কাউকে রাষ্ট্রপতি করেন, প্রয়োজনে প্রফেসর ইউনূসের মতো একজনকে রাষ্ট্রপতি করেন, তাকে আমাদের অ্যাম্বাসেডার করে দেন রাষ্ট্রের জন্য, প্রেসিডেন্ট কাম ট্রেড অ্যাম্বাসেডার। সারা দুনিয়া থেকে এফডিআই আনবে, বিদেশ থেকে বিনিয়োগ আনবে, তাদের সময়ের অনেক গুরুত্বপূর্ণ ভালো মানুষদেরকে আপনারা যদিও সরায় ফেলছেন। অতএব এটা মানে অপাত্রে ঘি ঢালার মতো পরামর্শ। বাট ওইখানে এরকম একটা মানুষ যদি আজকে প্রেসিডেন্ট হইতো, তাহলে যেটা হইতো, বাংলাদেশের মর্যাদা বাড়ত, অন্তর্বর্তীকালীন সরকারের মর্যাদা বাড়ত এবং নির্বাচিত সরকারের মর্যাদা বাড়ত। সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যেত। গত সরকারের সবচেয়ে যোগ্য মানুষগুলো, যারা প্রফেশনাল, যারা অ্যাডভাইজার ছিলেন, তাদের অনেককে দায়িত্বে কাজে লাগানো যেত, এটা লাগানো হয়নি। তো এই বাস্তবতাগুলো আছে। তা এখন এইরকম একটা ডিসগ্রেসড, অপদস্থ, অপমানিত একটা নপুংসক তেরাপোকাকে দিয়ে আসলে আপনি কি সার্ভিস দেবেন দেশের জন্য? বাট ইতিহাস তো ডিফারেন্ট জিনিস, বাস্তবতা ডিফারেন্ট। ওই যে আমরা বইতে পড়েছি না, যে অতিকায় হস্তি বিলোপ পেয়েছে আর তেলাপোকা এখনো সগৌরবে বেঁচে আছে। তো সেরকম একটা বাস্তবতা যে আসলে কে কতদিন থাকবে না থাকবে, এ তো লীলা খেলার দুনিয়া আর কি। তো দেখি আমরা এই চুপ্পুর লীলা খেলা আসলে কয়দিন চলে। ধন্যবাদ।